ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। তো আজকে আমরা পরিবেশবিদ্যার প্র্যাকটিস সেট নাম্বার 4 নিয়ে আলোচনা করব। সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 91, দ্য স্টাডি অফ পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড। জনসংখ্যার বৈশিষ্ট্য অধ্যয়নকে বলা হয় ইকোলজি, জনসংখ্যা তত্ত্ব, শ্রেণীবিন্যাস না বিবর্তন। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, ইন ইকোলজিক্যাল সাকসেশন মসেস গ্রোয়িং অন রক্স হেল্প। ইকোলজিক্যাল সাকসেশনে শিলায় মস বৃদ্ধি কি সাহায্য করে? সয়েল ফরমেশন নাকি পচন নাকি শিকারিতা নাকি সালোক সংশ্লেষ? রাইট অ্যান্সার হবে সয়েল ফরমেশন বা মাটি তৈরি। পরবর্তী প্রশ্ন, হুইচ বায়ো জিওকেমিক্যাল সাইকেল ডাজ লাইটনিং হেল্প ইন। মানে নিম্নলিখিত কোন জৈব বহু রাসায়নিক চক্রে বজ্রপাত সাহায্য করে? কার্বন চক্রে নাকি নাইট্রোজেন চক্রে নাকি ফসফরাস চক্রে না জল চক্রে? তো রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন চক্রে। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যাকুমুলেশন অফ দ্য পারসিস্টেন্ট পলিউটেন্ট ইন হায়ার ট্রপিক লেভেল ইজ কল্ড। উচ্চতর খাদ্য স্তরে ধ্রুবক দূষকের সঞ্চয়কে কি বলা হয়? জৈব সঞ্চয় না জৈব বিবর্ধন নাকি জৈব পচন না সালোক সংশ্লেষ? তো এখানে দুটো পয়েন্ট এ অ্যান্ড বি দেখতে হবে। বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশনের মধ্যে পার্থক্যটা কি? বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে যে কোনো একটি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি কোনো হেভি মেটাল বা পেস্টিসাইড মানে অ্যাকুমুলেট হয় বা সঞ্চয় হতে থাকে, তাহলে সেটাকে বলা হয় বায়ো অ্যাকুমুলেশন। আর বায়ো ম্যাগনিফিকেশন কাকে বলা হয়? যখন সেটা এক ট্রপিক লেভেল থেকে আরেক ট্রপিক লেভেলে যায়। দেখা গেলো যে প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমারে গেল, তারপর সেকেন্ডারি কনজিউমারে, তারপর টার্সিয়ারিতে গেল। তার এভাবে যেতে যেতে তাদের কনসেন্ট্রেশন যদি বাড়তে থাকে, এবং সেটাকে বলা হয় বায়ো ম্যাগনিফিকেশন। তো এখানে বলা হয়েছে উচ্চতর খাদ্য স্তরে, অর্থাৎ উচ্চতর খাদ্য স্তরে কখন যায়? যখন নিচেরগুলো থেকে উপরগুলো যায়। তার মানে এটা হবে জৈব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 95, দ্য 10% ল ইন ইকোলজি রেফার্স টু। পরিবেশবিদ্যায় 10% নিয়ম বোঝায় প্রতিটি স্তরে শক্তির মাত্র 10% হারায়, পরবর্তী খাদ্য স্তরে 10% শক্তি স্থানান্তরিত হয়, 10% প্রাণী প্রাকৃতিকভাবে মারা যায়, 10% বায়োমাস পচে যায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। এখানে কি বলা হয়েছে? 10%, অনলি 10% অফ এনার্জি ট্রান্সফার টু নেক্সট ট্রপিক লেভেল, অর্থাৎ পরবর্তী খাদ্য স্তরে 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি 90% কিন্তু লস হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য মিউচুয়ালিজম। নিম্নলিখিত কোনটি পারস্পরিক সহাবস্থানের উদাহরণ? এখানে অপশন আছে রাইজোবিয়াম ও সিম্বিগোত্রীয় উদ্ভিদ, কোকিল ও আশ্রয়দাতা পাখি, মিসেলটো ও গাছ, সিংহ ও হরিণ। তো মিউচুয়ালিজম কাকে বলা হয়? যখন দুটি প্রজাতি একসঙ্গে বসবাস করে এবং উভয়েরই কিন্তু লাভ হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় মিউচুয়ালিজম। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, রাইজোবিয়াম ও সিম্বিগোত্রীয় উদ্ভিদ। কারণ রাইজোবিয়াম হচ্ছে ব্যাকটেরিয়া যেটি হচ্ছে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে নিউডুল তৈরি করে এবং সেখানে নাইট্রোজেনকে ইউজেবল ফর্মে নিয়ে এসে দেয়, যাতে উদ্ভিদ সহজে ব্যবহার করতে পারে, এবং তার বিনিময়ে এই রাইজোবিয়াম কি পেয়ে যায়? সিম্বিগোত্রীয় উদ্ভিদ থেকে পুষ্টি এবং আশ্রয় পায়। তার মানে উভয় কিন্তু লাভবান হচ্ছে। পরবর্তী প্রশ্ন, দ্য স্টেজ অ্যাট হুইচ ইকোলজিক্যাল সাকসেশন স্টপস অ্যান্ড এ স্টেবল কমিউনিটি ইজ ফর্মড ইজ কল্ড। যে পর্যায়ে ইকোলজিক্যাল সাকসেশন থেমে যায় এবং স্থিতিশীল সম্প্রদায় তৈরি করে তাকে বলা হয় অগ্রগামী পর্যায়, না চূড়ান্ত সম্প্রদায়, নাকি মধ্যবর্তী পর্যায়, নাকি সেকেন্ডারি সাকসেশন? তো এখানে রাইট অ্যান্সার হবে ক্লাইম্যাক্স কমিউনিটি, অর্থাৎ চূড়ান্ত সম্প্রদায়। এটাই শেষ। প্রথমে হচ্ছে পায়োনিয়ার স্টেজ হয়, শুরুটা হয় পায়োনিয়ার স্টেজে আর শেষ হয় ক্লাইম্যাক্স কমিউনিটিতে। পরবর্তী প্রশ্ন, এক্সপোনেনশিয়াল গ্রোথ ইন পপুলেশন ইজ রিপ্রেজেন্টেড বাই। জনসংখ্যার সূচকীয় বৃদ্ধি কোন বক্ররেখা দ্বারা প্রকাশিত হয়? এস আকৃতির বক্ররেখা, নাকি জে আকৃতির বক্ররেখা, নাকি ঘন্টা আকৃতির বক্ররেখা, নাকি আঁকাবাঁকা রেখা বক্ররেখা? তো এখানে রাইট অ্যান্সার হবে এক্সপোনেনশিয়াল গ্রোথটা জে আকৃতির বক্ররেখা হয়। পরবর্তী প্রশ্ন, লজিস্টিক গ্রোথ ইন পপুলেশন ইজ রিপ্রেজেন্টেড বাই। জনসংখ্যার যৌতিক বৃদ্ধি কোন বক্ররেখা দ্বারা প্রকাশিত হয়? যে আকৃতির বক্ররেখা নাকি এস আকৃতির বক্ররেখা? এই এস আকৃতির বক্ররেখা কিন্তু সিগময়েডও কিন্তু কার্ভ বলা হয়। তারপর আছে ঘন্টা আকৃতির বক্ররেখা নাকি সরলরেখা আকৃতির বক্ররেখা? রাইট অ্যান্সার হবে যে লজিস্টিক গ্রোথ দেখানো হয় এস আকৃতির বক্ররেখা অর্থাৎ সিগময়েড কার্ভ দ্বারা। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ওভার এক্সপ্লয়টেশন। নিম্নলিখিত কোনটি অতিরিক্ত শোষণের উদাহরণ? অতিরিক্ত মাছ ধরা, বৃক্ষরোপণ করা, নাকি সৌরশক্তির ব্যবহার, নাকি জৈব কৃষি? তো রাইট অ্যান্সার হবে ওভার ফিশিং। মানে কোনো জায়গায় আমরা মাছ ছাড়ছি না কিন্তু মাছ ধরেই যাচ্ছি, তার ফলে কী হবে? সেখানে বায়োডাইভার্সিটিটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দ্য মেন গোল অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ।
বায়োস্ফিয়ার রিজার্ভ এর প্রধান লক্ষ্য হলো জীববৈচিত্র্য সংরক্ষণ, কাঠ কাটা নাকি খনন না নগরায়ন? তো রাইট অ্যান্সার হবে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্যের সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, দ্য প্রাইমারি কজ অফ দ্য ডিজার্টিফিকেশন, অর্থাৎ মরুভূমি বৃদ্ধির প্রধান কারণ কি? অতিরিক্ত চারণ নাকি বৃষ্টিপাত নাকি বন্যা নাকি ভূ সঞ্চালন? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, ওভারগ্রেজিং বা অতিরিক্ত চারণ। গরু, ছাগল, ভেড়া দ্বারা যদি প্রচুর পরিমাণে ঘাসগুলোকে খাইয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, সেখানে যে প্রাইমারি সাকসেশন হয় সেই সাকসেশনটাই রোধ হবে এবং ফলে কি হবে, মরুভূমি তৈরি হবে। পরবর্তী প্রশ্ন, বায়োজিওকেমিক্যাল সাইকেল মেনটেন, জৈব ভূ রাসায়নিক চক্র কি বজায় রাখে? ইকোসিস্টেমে পুষ্টি ভারসাম্য না শিকার শিকারীর অনুপাত না শক্তি প্রবাহ নাকি জনসংখ্যার ঘনত্ব? তো বায়োজিওকেমিক্যাল যে সাইকেল সেটা কিন্তু এখানে নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টির ভারসাম্য বজায় রাখে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, দ্য প্রসেস অফ হিউমাস ফরমেশন ইন সোয়েল ইজ, মাটিতে হিউমাস গঠনের প্রক্রিয়া হলো হিউমিফিকেশন না খনিজীকরণ না ডিনাইট্রিফিকেশন নাকি সালোক সংশ্লেষ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হিউমিফিকেশন অর্থাৎ। পরবর্তী প্রশ্ন, বায়ো অ্যাকুমুলেশন রেফার্স টু, জৈব সঞ্চয় বলতে কি বোঝায়? একটি জীবের দেহে বিশেষ সঞ্চয়, খাদ্য শৃঙ্খলে শক্তি স্থানান্তর নাকি পুষ্টি চক্র নাকি শিকার শিকারীর সম্পর্ক? তো এখানে এর আগে আমরা আলোচনা করলাম যে অ্যাকুমুলেশন মানে হচ্ছে একটি ইন্ডিভিজুয়ালে কোনো একটা প্রজাতির মধ্যে বা ইন্ডিভিজুয়ালের মধ্যে কি হয়, মানে হেভি মেটাল বা পেস্টিসাইড সঞ্চয়কে বলা হয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে একটি জীব দেহে বিশেষ সঞ্চয়। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ বায়োম্যাগনিফিকেশন, নিম্নলিখিত কোনটি জৈব বিবর্ধনের উদাহরণ? শীর্ষ শিকারীতে ডিডিটি সঞ্চয়, কেঁচোর মৃত পাতা খাওয়া, নাইট্রোজেন স্থিতিকরণ, সালোক সংশ্লেষ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শীর্ষ শিকারীতে ডিডিটি সঞ্চয়, অর্থাৎ নিচের লেভেলগুলো থেকে ধীরে 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 উপরের লেভেলে, ট্রপিক লেভেলে ডিডিটি এ সঞ্চয় হয়। পরবর্তী প্রশ্ন, ইউট্রিফিকেশন ইন লেকস ইজ কজড বাই, হ্রদে ইউট্রিফিকেশন কি কারণে ঘটে? অতিরিক্ত পুষ্টি না কম অক্সিজেন, অতিরিক্ত মাছ ধরা বা নাকি অ্যাসিড বৃষ্টির জন্য? তো রাইট অ্যান্সার হবে অতিরিক্ত পুষ্টি বা এক্সেস নিউট্রিয়েন্টের জন্য কিন্তু ইউট্রিফিকেশন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, দ্য প্রসেস অফ ডিনাইট্রিফিকেশন কনভার্টস নাইট্রেটস ইনটু, মানে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রেট রূপান্তরিত হয় কিসে? নাইট্রাইডে না অ্যামোনিয়া নাকি নাইট্রোজেন গ্যাস নাকি নাইট্রেট লবণ? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, নাইট্রোজেন গ্যাসে কিন্তু পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর এফেক্টিং পপুলেশন, অর্থাৎ নিম্নলিখিত কোনটি জনসংখ্যার ঘনত্ব অনির্ভর প্রভাবক? অর্থাৎ ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট মানে ঘনত্বের উপর নির্ভর করে না। ডিজিজ নির্ভর করে, খাদ্যের অভাব নির্ভর করে, বন্যা এবং শিকার। এখানে রাইট অ্যান্সার হবে বন্যা বা ফ্লাড যখন আসে তখন কোনো প্রজাতিকে দেখে না, সমস্ত প্রজাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখানে ঘনত্ব অনির্ভর, সে সংখ্যায় বেশি আছে না কম আছে সেটা এখানে ডাজন্ট ম্যাটার। পরবর্তী প্রশ্ন, দ্য জোন অফ অ্যাটমসফিয়ার হোয়ার লাইফ এক্সিস্ট ইজ, বায়ুমণ্ডলের যে স্তরে প্রাণের অস্তিত্ব বিদ্যমান তাকে বলে? লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, জলমণ্ডল না জীবমণ্ডল নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? তো রাইট অ্যান্সার হবে যেখানে জীবের অস্তিত্ব আছে বা প্রাণের অস্তিত্ব আছে সেটাকে বলা হয় বায়োস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, দ্য প্রসেস অফ নিউট্রিয়েন্ট রিসাইক্লিং বাই ডিকম্পোজার ইজ কল্ড, বিয়োজক দ্বারা পুষ্টি পুনর্চক্রের প্রক্রিয়াকে বলে? খনিজীকরণ, হিউমিফিকেশন না সালোক সংশ্লেষ না শ্বসন? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, মিনারেলাইজেশন বা খনিজীকরণ। পরবর্তী প্রশ্ন, দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য প্রাইমারি সাকসেশন ইজ, প্রাইমারি সাকসেশন এর প্রথম ধাপ হলো চূড়ান্ত সম্প্রদায়, অগ্রগামী প্রজাতি নাকি সেকেন্ডারি কমিউনিটি নাকি মধ্যবর্তী প্রজাতি? তো এখানে রাইট অ্যান্সার হবে প্রথম ধাপ যেহেতু বলা হয়েছে তাহলে পায়োনিয়ার স্পিসিস। পায়োনিয়ার স্পিসিস কি? বেয়ার রক অর্থাৎ খোলা পাথরের উপর কে আসে প্রথমে? লাইকেন আসে। এই লাইকেনকে বলা হয় পায়োনিয়ার স্পিসিস, যেটা সর্বপ্রথমে প্রাইমারি সাকসেশনটা শুরু করে। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন, মিথেন, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? তো আমরা অধিকাংশ সবাই জানি যে মিথেন একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। পরবর্তী প্রশ্ন, দ্য মেন কজ অফ অ্যাসিড রেন ইজ, অম্ল বৃষ্টির প্রধান কারণ হলো? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, দ্য এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম ইজ, ইকোসিস্টেমে শক্তির প্রবাহ চক্রাকার, একমুখী নাকি বহুমুখী নাকি উল্টানো যায় এমন? তো আমরা এটাও জানি অনেকেই যে ইউনিডাইরেকশনাল অর্থাৎ একমুখী হয় কিন্তু শক্তির প্রবাহ। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম ইকোলজি ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই, ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন বা প্রবর্তন করেছিলেন? তো এখানে অপশন কতগুলো দেওয়া আছে, রাইট অ্যান্সারটা আমি সরাসরি বলে দিই।
আর্নেস্ট হ্যাকেল সর্বপ্রথম কিন্তু ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই। ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? তো এই ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এজি টানসলি। তো পরবর্তী প্রশ্ন, এ স্টেবল ইকোসিস্টেম রিকোয়ার্স, মানে একটা স্থিতিশীল ইকোসিস্টেমে কি প্রয়োজন? উচ্চ উৎপাদনশীলতা, নাকি ভারসাম্যপূর্ণ পুষ্টি চক্র, নাকি পচনশীল অনুপস্থিতি, নাকি উপরের কোনোটি নয়? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, ব্যালেন্সড নিউট্রিয়েন্ট সাইক্লিং, অর্থাৎ ভারসাম্যপূর্ণ পুষ্টি চক্র। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট ডেসক্রাইব এ ডেট্রিটিভোর্স। নিম্নলিখিত কোনটি ডেট্রিটিভোরের সর্বোত্তম বর্ণনা? কেবল উদ্ভিদভোজী, অর্থাৎ কেবলমাত্র উদ্ভিদ খায়, মৃত জৈব পদার্থ ভক্ষণকারী, সালোক সংশ্লেষ সম্পাদনকারী, জলে বসবাসকারী। তো রাইট অ্যান্সার হবে ডেট্রিটিভোরসের ক্ষেত্রে যে ইটস ডেড অর্গানিক ম্যাটার, অর্থাৎ মৃত জৈব পদার্থ ভক্ষণ করে। ডেট্রিটিভোরস কিন্তু মৃত জৈব পদার্থ ভক্ষণ করে থাকে। পরবর্তী প্রশ্ন, দ্য মেন কজ অফ লস অফ বায়োডাইভার্সিটি ইজ, জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ। জীববৈচিত্র্য হ্রাস এর প্রধান কারণ কি? পুনরায় বনায়ন, নাকি আবাসস্থল ধ্বংস, না পুনর্ব্যবহার, নাকি জৈব চাষ? তো এখানে জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ হচ্ছে আবাসস্থলের ধ্বংস, অর্থাৎ হ্যাবিট্যাট ডিস্ট্রাকশন। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।